তো ডিউন পার্ট 2 শুধু কি একটা দারুণ সাইফাই অ্যাডভেঞ্চার? একদমই না। এর গভীরে লুকিয়ে আছে সাম্রাজ্যবাদ আর ক্ষমতার এক মারাত্মক দাবা খেলা। আজকে আমরা এই মুভির সেই জটিল রাজনীতি আর চরিত্রগুলোর ভেতরের খবর একেবারে ডিকোড করব। চলুন এই গ্যালাক্সি জোড়া দাবার বোর্ডটা একটু ভালো করে বুঝিনি। ঠিক আছে, চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। পল অ্যাট্রাইডিস কি আসলেই একজন সত্যিকারের মসিহা, নাকি সে স্রেফ মহাজাগতিক রাজনীতির একটা ঘুঁটি মাত্র? একদিকে ধর্মীয় ভবিষ্যৎবাণী, অন্যদিকে খুব ঠান্ডা মাথার রাজনৈতিক চাল। পলের এই উত্থানের পেছনে আসলে কোনটা কাজ করছে? এই দ্বন্দ্বটাই কিন্তু পুরো কাহিনীর আসল টুইস্ট। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত এই ধাপগুলোতে এগোব। প্রথমে রাজনৈতিক প্রেক্ষাপট আর গুরুত্বপূর্ণ গোষ্ঠীগুলো, এরপর ভবিষ্যৎবাণীর আসল রহস্য, পলের উত্থান, বেনে জেসারিতদের গোপন ষড়যন্ত্র, আর সবশেষে চূড়ান্ত যুদ্ধ। কথা দিচ্ছি, শেষ পর্যন্ত পুরো গল্পটার রাজনৈতিক কাঠামো আপনাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুরু করা যাক প্রথম পর্ব, রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে। গ্যালাক্সির ক্ষমতা আসলে কাদের হাতে? এই মুভির গোষ্ঠীগুলোকে যদি আমরা বাস্তব জগতের ভূ রাজনীতির সাথে মেলাই, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সোজা হয়। ধরুন, হাউস কোরিনোর সম্রাট সদ্দাম হলেন অনেকটা গ্লোবাল সুপার পাওয়ারের মতো। তিনি হাউস অ্যাট্রেডিসদের ভয় পেতেন, কারণ সংসদে তাদের রাজনৈতিক প্রভাব হু করে বাড়ছিল। তাই নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সম্রাট খুব কৌশলে হাউস হারকোনেনের মতো একটা নিষ্ঠুর পাশবিক শক্তিকে ব্যবহার করলেন অ্যাট্রেডিসদের ধ্বংস করার জন্য। আর এই পুরো প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধটা কোথায় ঘটছে? সেই শোষিত গ্রহ অ্যারাকিসে। এখন প্রশ্ন হল, একটা মাত্র গ্রহ নিয়ে এত রক্তপাত কেন? কারণ স্পাইস। স্পাইস ছাড়া মহাকাশ ভ্রমণ বা আন্তঃগ্রহ বাণিজ্য একেবারে অসম্ভব। সহজ কথায়, যে এই স্পাইস নিয়ন্ত্রণ করবে, পুরো মহাবিশ্ব তার হাতের মুঠোয়। বুঝতেই পারছেন, অ্যারাকিস হল এই দাবার বোর্ডের সবচেয়ে দামি পুরস্কার, যার জন্য যে কেউ যে কোনো কিছু করতে রাজি। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, গুরুত্বপূর্ণ গোষ্ঠী আর চরিত্রগুলোতে। দাবার বোর্ডের মূল খেলোয়াড়দের সাথে একটু পরিচিত হওয়া যাক। অ্যাট্রেডিসদের ধ্বংস করার পর হাউস হারকোনেন তো অ্যারাকিসের দখল ফিরে পেল, কিন্তু ফ্রেমেনদের টানা গেরিলা আক্রমণের কারণে স্পাইস ব্যবসায় যখন লাল বাতি জ্বলতে শুরু করল, তখন ব্যারন ভ্লাদিমির বুঝলেন তার ভাইপো বিস্ট রাব্বান দিয়ে আর কাজ হবে না। তাই মাস্টারমাইন্ড ব্যারন একটা দারুণ রাজনৈতিক চাল চাললেন। তিনি রাব্বানকে সরিয়ে দায়িত্ব দিলেন আরেক ভাইপো ফেডরোথার হাতে। আর এই ফেডরোথা, সে শুধু নিষ্ঠুরই না, রীতিমতো সাইকোপ্যাথ আর মারাত্মক ধূর্ত একজন যোদ্ধা। এদিকে অ্যারাকিসের আদিবাসী ফ্রেমেনদের ভেতরের রাজনীতিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা দুটো ভাগে বিভক্ত। উত্তরের ফ্রেমেনরা, যেমন ধরুন চানি, তারা চরম বাস্তববাদী। তারা মনে করে এই মসিহা টসিহার সব ভাওতাবাজি তাদের দাবিয়ে রাখার একটা রাজনৈতিক কৌশল মাত্র। কিন্তু দক্ষিণের ফ্রেমেনরা, স্টিলগারের মতো মানুষেরা অন্ধভাবে বিশ্বাস করে যে একজন মসিয়া আসবেই। এই যে মতাদর্শের বিশাল একটা গ্যাপ, এটাই কিন্তু পরে পলের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। আর এখান থেকেই আমরা ঢুকছি তৃতীয় পর্বে, ভবিষ্যৎবাণী নাকি স্রেফ একটা রাজনৈতিক হাতিয়ার? আচ্ছা, বেনে জেসারিটদের কথা একটু ভাবুন তো। এরা হচ্ছে একটা মারাত্মক ক্ষমতাধর গোপন নারী সমাজ, যারা অনেকটা ইলুমিনাতির মতো আড়াল থেকে কলকাঠি নাড়ে। ফ্রেমেনদের ওই যে লিসান আল গাইবের ভবিষ্যৎবাণী, ওটা কিন্তু আকাশ থেকে পড়েনি। বহু শতাব্দী আগে এই বেনে জেসারিটরাই সুকৌশলে এই মিথগুলো ছড়িয়েছিল। কেন জানেন? যাতে দরকারের সময় এই অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা পুরো জনপদকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। একদম নিখুঁত প্ল্যান। এই রাজনৈতিক মিথটাকে কিভাবে কাজে লাগানো যায়, পলের মা জেসিকা সেটা খুব ভালো করেই জানতেন। টিকে থাকতে হলে ফ্রেমেনদের বিশ্বাস অর্জন করা ছাড়া কোনো উপায় ছিল না। তাই তিনি জীবনের ঝুঁকি নিয়ে চরম বিষাক্ত জীবনের জল পান করে ফ্রেমেনদের রেভারেন্ড মাদার হয়ে গেলেন। জেসিকার এ বেনে জেসারির ট্রেনিংয়ের জাদু দেখে ফ্রেমেনরা তো একেবারে থ। আর এই একটা ঘটনা রাজনৈতিক মিথটাকে আরও জোরালো করে তুলল। এরপর শুরু হয় চতুর্থ পর্ব, পলের উত্থান আর তার ভেতরের সংগ্রাম। পল কিভাবে ধাপে ধাপে ফ্রেমেনদের মসিয়া হয়ে উঠছে, সেটা সত্যি দেখার মতো। মরুভূমিতে টিকে থাকা, স্যান্ডওয়াক শেখা, এরপর ইতিহাসের সবচেয়ে বিশাল স্যান্ডওয়ার্মটায় চড়া। পলের প্রতিটি কাজই যেন সেই সাজানো ভবিষ্যৎবাণীগুলোকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করছিল। নিজের একটা বিশাল সেনাবাহিনী গড়ে তোলার জন্য পল খুব সাবধানে ফ্রেমেন সংস্কৃতিতে মিশে যায়। কিন্তু পলের ভেতর একটা ভয়ানক দ্বন্দ্ব চলছিল। সে চাইলেই তো সোজা দক্ষিণে গিয়ে বলতে পারত, আমি তোমাদের মসিহা। কিন্তু সে তা করেনি, কারণ তার দূরদৃষ্টি তাকে বারবার দেখাচ্ছিল যে একবার এই ধর্মীয় উন্মাদনায় হাওয়া দিলে সেটা আর থামানো যাবে না। শুরু হয়ে যাবে এক ভয়ঙ্কর পবিত্র যুদ্ধ বা হোলি ওয়ার, আর গ্যালাক্সির লক্ষ লক্ষ মানুষ স্রেফ মারা পড়বে।
আর এখানেই চলে আসে পঞ্চম পর্ব, বেনে জেসারিতদের সেই গোপন ষড়যন্ত্র। জীবনের জল পান করার পর পল যখন অতীত আর ভবিষ্যৎ দেখতে পেল, তখন বেরিয়ে এলো পুরো গল্পের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সত্যটা। পলের মা জেসিকা হলেন খোদ তাদের চরম শত্রু ব্যারন ভ্লাদিমির হারকোনেনের নিদের মেয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার মানে পলের রক্তে অ্যাট্রিডিজ আর হারকোনেন দুটো বংশেরই ধারা বইছে। এই গ্রেট হাউসগুলো আসলে বেনে জেসারিতদের হাজার বছরের জেনেটিক এক্সপেরিমেন্টের একটা গিনিপিগ মাত্র। আর এই বেনে জেসারিটরা রাজনীতিতে কতটা ধূর্ত সেটা একবার ভাবুন। তারা কখনোই এক নৌকায় পা দিয়ে চলে না। পলের বেঁচে থাকার খবর নিশ্চিত না হওয়ায় তারা লেডি মার্গট ফেনেরিংকে দিয়ে ফেইডরথার জেনেটিক উপাদান সংগ্রহ করে রাখল, মানে একটা ব্যাকআপ মসিহা। অ্যারাকিসের যুদ্ধে পল জিতক আর ফেইডরথাই জিতক, গ্যালাক্সির নাটাই যেন সবসময় বেনে জেসারিতদের হাতেই থাকে। মাস্টার স্ট্রোক। এবার আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, চূড়ান্ত যুদ্ধ আর তার ফলাফল। শেষমেশ পল যখন নিয়তিকে মেনে নিয়ে মাঠে নামে, তখন সে দাবার বোর্ডে একদম নিখুঁত কিস্তিমাত করে। লুকানো পারমাণবিক অস্ত্র দিয়ে প্রতিরক্ষা গুড়িয়ে দেওয়া, তারপর দ্বৈত লড়াইয়ে ফেইডরথাকে শেষ করে দেওয়া। এরপর আসে তার সবচেয়ে বড় রাজনৈতিক চাল, আইনিভাবে সিংহাসন দখলের জন্য খোদ সম্রাটের মেয়ে প্রিন্সেস ইরুলানকে বিয়ের দাবি করা। এটা কোনো প্রেম টেম কিচ্ছু না, নিখুঁত একটা রাজনৈতিক চুক্তি যা সম্রাটকে মাথা নোয়াতে বাধ্য করে। এই কিস্তিমাতের ফলাফলটা ছিল একই সাথে বিজয় এবং বেদনার। প্রতিশোধ পূরণ হল ঠিকই, কিন্তু রাজনৈতিক বিয়ের কারণে চানির হৃদয় চরমভাবে ভেঙে গেল। আর সবচেয়ে বড় ধাক্কাটা এলো তখন, যখন অন্যান্য গ্রেট হাউসগুলো পলের এই সিংহাসন দখল মেনে নিতে অস্বীকার করল। বাধ্য হয়ে পল তার অন্ধবিশ্বাসী ফ্রেমেন সেনাবাহিনীকে নির্দেশ দিল পুরো গ্যালাক্সি জুড়ে সেই ভয়ঙ্কর পবিত্র যুদ্ধ শুরু করার। আর এখানেই আমাদের সবচেয়ে গভীর রাজনৈতিক প্রশ্নটা এসে দাঁড়ায়। সিংহাসন দখল করতে গিয়ে ধর্মান্ধতার যে আগুন পল উস্কে দিল, তা তো মহাবিশ্বে অকল্পনীয় ধ্বংস ডেকে আনবে। যে স্বৈরাচারের হাত থেকে সে অ্যারাকিসকে বাঁচাতে চেয়েছিল, ক্ষমতা পেয়ে সে কি নিজেই সে ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে উঠল না? কি মনে হয় আপনাদের? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।